একদিকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, একদিকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, অন্যদিকে কোটা পুনর্বহালের দাবিতে কিন্তু আসলে বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু আসলে একদিকে কোটা পুনর্বহালের আন্দোলন, অন্যদিকে কিন্তু কোটা বাতিলের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল তারা করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা যে অবস্থায় লক্ষ্য করলাম মুখোমুখি এক ধরনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা মঞ্চ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ, তারা কিন্তু এই মুহূর্তে কোটা পুনর্বহালের দাবিতে তারা আসলে বিক্ষোভ মিছিলে শাহবাগ থেকে তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে তারা এসে অবস্থান করছে। অন্যদিকে কিন্তু কোটা বাতিলের দাবিতে কিন্তু আসলে যারা রয়েছে তারাও কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আবারও টিএসসি থেকে মিছিল নিয়ে শুরু করে তারা কিন্তু আবারও কিন্তু এদিকে আসবেন এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে 2018 সালে কিন্তু সরকারি চাকরি থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী চাকরি থেকে সকল ধরনের কোটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল এবং তারপর পরই কিন্তু আসলে কোটা সকল চাকরি থেকে আসলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সকল চাকরি থেকে কোটা বাতিল হয়ে যায়। তবে সর্বশেষ মুক্তিযোদ্ধা সন্তানদের পরিবারের করা একটি রিটের বিপরীতে কিন্তু আদালত সম্প্রতি সেই পরিপত্রটি যেটি ঘোষণা হয়েছিল সেটি কিন্তু বাতিল করে 30% কোটা বহালের রায়টি কিন্তু সিদ্ধান্ত কিন্তু জানিয়েছিল এবং এর ভিত্তিতে আবারও আগামীকাল কিন্তু আসলে সেটির শুনানি অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে সেই মুক্তিযোদ্ধা দুটি পক্ষ কিন্তু আসলে বিভক্ত আন্দোলন করছে। একটি পক্ষ যারা মুক্তিযোদ্ধা মঞ্চ তারা কিন্তু আসলে তারা বলছে কোটা পুনর্বহালের যে দাবি সেই দাবিটি নিয়ে তারা করছেন, অন্যদিকে আচ্ছা, প্রশ্ন ছিল আমাদের আপনারা যে এই কোটা বিরোধী যে আন্দোলন এর এগেইনস্টে আপনারাও একটা আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনটা কি? আমাদের আন্দোলন হচ্ছে যে মহামান্য হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের যে রায় দিয়েছে সে রায়টি অবিলম্বে কার্যকর করে নতুন পরিপত্র জারি সহ 7 দফা দাবিতে আয়োজিত আজকের আমাদের এই কর্মসূচিতে আমরা সুস্পষ্টভাবে মাননীয় বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই যে আগামীকাল 4 জুলাই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে চেম্বার জজে যে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা রয়েছে এই শুনানিতে যেন আমরা ন্যায় বিচার পাই। আমরা আদালতের কাছে বলতে চাই যে মুক্তিযোদ্ধা কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছিলেন। আমরা চাই এই কোটা বাংলাদেশে বহাল থাকবে এবং এই কোটার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে কটূক্তি করছে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে যারা অবমাননা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে দাবি জানাই। এর মানে কি আপনারা বলতে চান যে 2018 সালের যে পরিপত্রটা ছিল এটি অযৌক্তিক ছিল? 2018 সালের পরিপত্র অবৈধ, অসাংবিধানিক এবং বাংলাদেশের চেতনা পরিপন্থী, যে কারণে মহামান্য হাইকোর্ট এই 2018 সালের অসাংবিধানিক এবং মৌলিক আইন পরিপন্থী যে পরিপত্র সেটি বাতিল করেছিল। তারা একটি কথা বলছে, আমি একটু বলি, তারা বলছে প্রথমে আন্দোলন ছিল 18 কোটা সংস্কারের আন্দোলন, তার পরবর্তীতে কোটা বাতিলের আন্দোলন, এখন কোটা বাতিলের আন্দোলন এবং আবার নতুন করে সংযুক্তগুলো 10% কোটা তারা রাখার প্রস্তাব দিয়েছে। আসলে এই 10% রাখায় আপনারা সন্তুষ্ট কিনা? দেখেন, এই মুক্তিযোদ্ধা আমাদের বক্তব্য হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা 30% জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর 1975 সাল থেকে 96 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই মুক্তিযোদ্ধা কোটা
কোনো কার্যকর হয়নি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি এই সময় ক্ষমতা থাকার কারণে দীর্ঘ 21 বছর মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছিল। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, এসে দেখলেন যে মুক্তিযোদ্ধাদের বয়স শেষ, তখন তিনি এটি 1996 সালে সন্তানদের জন্য পর্যন্ত বর্ধিত করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি এই কোটা 1996 থেকে 2001 পর্যন্ত কার্যকর ছিল, আংশিক কার্যকর ছিল, সেটি শুধুমাত্র 5 থেকে 6%। কারণ সে সময় স্বাধীনতা বিরোধী আমলারা এত শক্তিশালী ছিল যে তারা কোটায় প্রার্থী পাওয়া যাচ্ছে না এই কথা বলে শূন্য পদ দেখিয়ে তারা বাইরে থেকে সাধারণ প্রার্থী নিয়ে এসে তারা ঢুকিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। এই কারণে কোটা 30% বাস্তবায়ন করার মতো যথেষ্ট প্রার্থী ছিল। এখনও হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান বেকার অবস্থায় দিনাতিপাত করছেন, এখনও মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই চাকরি পায়নি। অনেকেই মনে করে যে মুক্তিযোদ্ধা কোটা থাকলেই মনে হয় তার চাকরি হয়, আসলে কিন্তু না। মুক্তিযোদ্ধা কোটার একজন প্রার্থীকেও কিন্তু লিখিত প্রিলিমিনারি লিখিত ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপরে কিন্তু কোটা সুবিধার আওতায় আসতে হয়। সুতরাং এখানে সকলেই মেধাবী, কেউ অমেধাবী নয়। আমরা মনে করি যে বৈষম্যমূলক যে মেধা শব্দটি রয়েছে সেটিরও পরিবর্তন করার দাবি আমরা আজকে জানিয়েছি। কারণ এই মেধা শব্দটি প্রয়োগ করার মাধ্যমে অন্যদেরকে অমেধাবী হিসেবে চিহ্নিত করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে এখন থেকে যতগুলো সার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে যেন বলা হয় সাধারণ প্রার্থী, কোনো মেধার প্রার্থী যেন বলা না হয়। কারণ প্রত্যেকটা প্রার্থীকে একই প্রশ্নপত্রে লিখিত প্রিলিমিনারি ভাইভায় উত্তীর্ণ হয়ে তারপরে কোটা সুবিধার আওতায় আসতে হয়। সুতরাং এখানে সবাই মেধাবী। সমাজে কোটা ব্যবস্থা কখনোই বৈষম্য তৈরি করে না, কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। আজকে 10% নারী কোটা থাকার কারণে আপনারা দেখেছেন নারীরা কিন্তু আজকে সচিব পর্যন্ত হতে পেরেছে এবং একটি গ্রামের মেয়ে সে কিন্তু ঢাকা শহরে এসে শহরের ছেলে মেয়ের সঙ্গে এই নারী কোটা দিয়ে প্রতিযোগিতার কারণে সে কিন্তু বিসিএসএ অ্যাডমিন পুলিশ ক্যাডার পর্যন্ত হতে পেরেছে। আজকে 10% জেলা কোটা থাকার কারণে যে সমস্ত জেলা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে, দারিদ্রতার দিক থেকে পিছিয়ে রয়েছে, সেই সমস্ত জেলার শিক্ষার্থীরা এই 10% জেলা কোটা থাকার কারণে আজকে শহরের ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা কিন্তু বিসিএসে তাদের কাঙ্ক্ষিত ক্যাডার পেয়েছে। সুতরাং জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা মানবিক কারণে আমাদেরকে রাষ্ট্রকে দিতে হবে। আদিবাসী কোটা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চল থেকে যে ছেলে মেয়েটা ঢাকায় এসে আমাদের সঙ্গে পড়ালেখা করে তারা কিন্তু সেই ধরনের যোগাযোগ ব্যবস্থা পায় না, সে ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু তারা পায় না। তাদের জীবনযাত্রা কিন্তু অনেক খারাপ, প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করে তাদেরকে শহরে আসতে হয়। তাদের জন্য আদিবাসী কোটা দেওয়ার মাধ্যমে তাদেরকেও কিন্তু সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্যই সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে 29(3) পদে বলা আছে যে রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে তাহলে এই যে কোনো শ্রেণীকে তারা সামনের সারিতে নিয়ে আসার জন্য বিশেষ কোটা ব্যবস্থা প্রবর্তন করতে পারবে। সুতরাং কোটা আমাদের সাংবিধানিক অধিকার। এটি আমরা মনে করি শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুর উপহারেই নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমি মনে করি সকল শ্রেণীর মানুষের মধ্যে যে সমান সুযোগ সেটি নিশ্চিত করার জন্য কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা সমাজে যদি সকল শ্রেণীর মানুষকে সামনের সারিতে নিয়ে আসতে চাই তাহলে কোটা ব্যবস্থা রাখতে হবে। বিশ্বের সকল রাষ্ট্রে কোটা ব্যবস্থা রয়েছে। আমাদের যে 30% কোটা এটি অবশ্যই বহাল রাখতে হবে এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে মুক্তিযোদ্ধা কোটা যদি নিয়ে কোনো ধরনের তালবাহনা করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবাররা যদি রাস্তায় নেমে আসে, আমরা যেভাবে শাহবাগে আন্দোলন করে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসামসদের বিচার করেছিলাম, অনুরূপভাবে আমরা কিন্তু এই শাহবাগে প্রয়োজনে আবার আন্দোলন করে এই যারা কোটার বিরুদ্ধে যারা যে সমস্ত স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে রাস্তায় নেমেছে সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে দমন করে এবং যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করছে তাদের বিচারের দাবিতে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে আমরা রাজপথে আবার কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব। কিছুক্ষণ আগে কোটা বাতিলের দাবিতে তারা রাজু ভাস্কর্য অবস্থান করছিলেন, সমাবেশ করে তারা মিছিল নিয়ে শাহবাগ ওই দিকে আসছেন এবং আপনারা জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। এই যে এখন সেখান থেকে চলে আসেন, সম্পর্ক রয়েছে কিনা? না, আপনি যে প্রশ্ন করলেন এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের দাবিতে অটল যে বাংলাদেশে যে কোটা ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন, আমরা চাই সেটার পরিপূর্ণ অন্তত রাষ্ট্র যাতে ন্যায় বিচার করে আমাদের প্রতি, মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি যাতে ন্যায় বিচার করে। আপনারা দেখবেন যে পোষ্য কোটা রয়েছে, এই সব বিষয় নিয়ে কিন্তু কখনো কেউ কথা বলে না। আপনারা যদি সংসদের দিকে তাকান তাহলে দেখবেন যে সংসদে পর্যন্ত কোটা রয়েছে। সংসদে আপনারা দেখবেন যে 50টা সিট দেওয়া হয় মহিলাদের। এটা কি? এটা কোটাতে দেওয়া হয় মহিলাদেরকে। আপনারা আরও যদি তাকান তাহলে দেখবেন প্রতিটা ক্ষেত্রে পোষ্য কোটা বলেন, তারপরে আরও অনেক সেক্টর রয়েছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু এরা কখনোই কথা বলে না। এদের অ্যালার্জি হচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। মুক্তিযোদ্ধা এই আন্দোলন
জামাত শিবিরের আন্দোলন, স্বাধীনতা বিরোধীদের আন্দোলন। আজকে যারা এই আন্দোলন করছে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির দালালরা, এবং এই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য এক শ্রেণীর লোকজনকে লেলিয়ে দিয়ে এই আন্দোলন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে ওই সময় যে পরিপত্র জারি করা হয়েছিল, ওই পরিপত্রটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, ওটা আবেগের বশবর্তী হয়ে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্র কখনো আবেগের বশবর্তী হয়ে কোনো ঘোষণা দিতে পারে না, কারণ এটা সংবিধান রয়েছে। দেশ চলবে সংবিধান এবং আইন দিয়ে দেশ চলবে। সেই সময় জননেত্রী শেখ হাসিনা কিছু উগ্রগামী ছেলেদের, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের রাস্তায় নেমে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হল থেকে মেয়েরা রাস্তায় নেমে আসলো, মেয়েদের সিকিউরিটি ব্যাহত হবে, এই কথা চিন্তা করে শেখ হাসিনা সংসদে বলে ফেললেন কোটা বাতিল হয়ে যাবে, আর কোটা বাতিল হয়ে গেল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, এবং 2 লক্ষ মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। আজকে যারা আপনারা দেখবেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার হয়েছিল, যারা এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আপনারা এই যে তরুণ সমাজ, এদের বিরুদ্ধে কিন্তু কখনোই কথা বলে না। তারা অন্তত দাবি জানাক যে এই যে যারা 3.5 লক্ষ রাজাকার ছিল, এদের তালিকা করা হোক, এদের নাগরিকত্ব তারা যদি সাধারণ হিসেবে এই দেশে চাকরি করতে পারে, তাহলে মুক্তিযোদ্ধা কোটা থাকা অযৌক্তিক বলে আমরা মনে করি না। 30% মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই যৌক্তিক। আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাবো এই 30% কোটা বহাল রাখুক, এবং এটা যেন প্রিলিমিনারি থেকে কার্যকর করা হয়, কারণ এই রাষ্ট্র স্বাধীনতা বিরোধী অপশক্তিদের হাতে আজকে জিম্মি হয়ে পড়েছে। আপনারা দেখেছেন ছাগল কেলেঙ্কারি, এই তরুণ সমাজ আজকে কোটার জন্য তারা আজকে রাস্তায় নেমেছে। কোটাটাকে তাদের কাছে বৈষম্য, কিন্তু এই ছাগল চোরের বিরুদ্ধে কি এরা কথা বলেছে? 1 কোটি দিয়ে একটা গরু কেনা হয়েছে, তারা কি এর বিরুদ্ধে কথা বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এই সব দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কথা বলা উচিত ছিল, তারা কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেনি। তারা ওই রকম চোর হতে চায়, ওই রকম মতিউরের মতো চোর হতে চায়, ওই সাব রেজিস্ট্রারের মতো চোর হতে চায়। বিভিন্ন জায়গায় সমাজে যারা দুর্নীতিবাজ অপশক্তি রয়েছে তাদের মতো হতে চায়। এই জন্য তারা চায় যে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের জন্য সবথেকে বড় থ্রেট, কারণ তারা জানে যে এদেশে যারা সৎ অফিসাররা রয়েছে, দেশপ্রেমিক অফিসাররা রয়েছে, তারা শুধু মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মরা এই দেশটাকে ভালোবাসে, দেশের উন্নয়নের জন্য তারা কাজ করে। যদি আগামীকাল শুনানি রয়েছে, রাষ্ট্রপক্ষ সেটি আপিল করেছিল, সেই শুনানিতে যদি আপনাদের মতো বা আপনারা যেটি চাচ্ছেন সেই রকম সিদ্ধান্ত না আসে, তখন আসলে আপনারা কি কর্মসূচি করবেন বা কি পরিকল্পনা? আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব, এবং রাষ্ট্রকে এবং সরকারকে আমরা বাধ্য করব যাতে অন্তত মুক্তিযোদ্ধাদের কোনো অপমান না করা হয়, মুক্তিযোদ্ধা পরিবারদেরকে যাতে কোনো রকম কোনো অবিচার না করা হয়। আপনার নামটা কি? আমিনুল ইসলাম বুলবুল, আমি সভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চ। আপনার নামটা বলেন। আমি হচ্ছে আল মামুন, সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটি। দর্শক, আপনারা শুনছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ তারা কোটা পুনর্বহালের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করেছে। অন্যদিকে কোটা বাতিলের দাবি করেও কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এক ধরনের মুখোমুখি অবস্থানে কিন্তু আসলে দুটি জায়গা তারা পরিবর্তন করছে। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশবান্ধবের সঙ্গেই থাকুন। যে শুনানি হবে, এই শুনানিতে যদি আমাদের প্রতি কোনো ধরনের অন্যায় করা হয়, ন্যায় বিচার থেকে যদি আমাদের বঞ্চিত করা হয়, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই